যে বর্তমানে এই দুটো সরকারের আমলে আপনি আপনাদের দেশে থাকতে পারবেন কিনা, আপনারা ভোট দিতে পারবেন কিনা, আপনারা এই দেশের নাগরিক কিনা, এই নিয়েই তো আপনারা সন্দেহ। অবাক লাগে, কিন্তু আপনাদের এই পূর্বপুরুষদের বহু রক্তপাত সংগ্রামের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এবং দেশের স্বাধীনতা লাভ করেছিল। আমরা বর্তমানে স্বাধীন দেশের নাগরিক, আর সেই দেশ পরিচালনা করার জন্য একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে ভারতের সংবিধান। সেই সংবিধানের প্রত্যেকটা মানুষকে সমান অধিকার দেওয়া আছে। সেই সংবিধানে একটা কথা বলা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a secular socialist democratic republic। অর্থাৎ আমরা ভারতের জনগণ, আমাদের এই দেশ একটি সার্বভৌম সাধারণতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ রূপে আমরা গড়ে তুলতে পারি। এটা আমার কথা না, এটা সংবিধানের কথা। এখানে কখনো বলা হয়নি আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি জৈন, এই কথা বলা হয়নি। প্রত্যেকটা মানুষকে বলা হয়েছে আমরা ভারতবাসী, এটা আমাদের প্রথম পরিচয়। কিন্তু অবাক লাগে, বর্তমানে আমার বন্ধু রাম, সেই রামের বাড়ির পুজোতে আমি কি আনন্দ করতাম, আমার বাড়ির ঈদে, আমার বাড়ির কোরবানিতে রাম এসে আমার বাড়িতে আনন্দ ফুর্তি করতো। এটাই ছিল আমাদের সম্প্রীতি, এটাই ছিল বাংলার সংস্কৃতি, এটাই ছিল সম্প্রীতির উৎসব। কিন্তু এই মোদী সরকারের আমলে 2014 সালের পর থেকে আপনারা দেখছেন কিভাবে গোটা বাংলা জুড়ে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করা হয়েছে। মোদী বলছে আমি হিন্দুর ঠিকা নিয়ে নিয়েছি, আর এদিকে দিদি বলছে আমি মুসলমানের ঠিকা নিয়ে নিচ্ছি। অথচ মুসলমানের কাছে পেট্রোলের যেটা দাম, হিন্দুর কাছেও পেট্রোলের সেটা দাম। মুসলমানের কাছে এই যে হাট বসেছে, আপনারা শাকসবজির যেটা দাম, হিন্দুর কাছেও শাকসবজির সেটা দাম, সেখানে তো ফারাক করছে না। অবাক লাগে। আপনাদেরকে একটা কথা প্রত্যেকটা জায়গায় আমরা বলি যে বর্তমানে সাধারণ মানুষকে একটা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো এনআরসি, কখনো ওয়াকআপ, কখনো বলছে রেশন কার্ডের নাম ভুল আছে, কখনো বলছে আধার কার্ডের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে, কখনো রেশন কার্ডের নাম ঠিক করতে হবে, তার সঙ্গে আবার ভোটার কার্ডের নাম্বার যোগ করতে হবে। বিভিন্নভাবে সাধারণ মানুষকে লাইনে লাগিয়ে দিয়েছে, লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আর বর্তমানে নতুন করে এসেছে এসআইআর এর আতঙ্ক। মনে পড়ে 2021 সাল, সেই 2021 সালের প্রাককালে এনআরসি নামক একটা কালা কানুন নিয়ে আসা হয়েছিল। এলাকার মানুষ, আর কিছু দূর পরেই বাংলাদেশের বর্ডার, সে বাংলাদেশ, এই মুর্শিদাবাদ জেলা একটা সীমান্তবর্তী জেলা। এই মুর্শিদাবাদ জেলা বিশেষ করে সংখ্যালঘু মানুষদের জেলা, এখানে মাইনরিটি, মুসলিম মাইনরিটি মানুষদের জেলা। সেই জেলার কোনো উন্নয়ন নাই, সেই জেলার কোনো ডেভেলপমেন্ট নাই। আমি আসবো সেই সব বিষয়ে বলার জন্য, কিন্তু তার আগে আমি বলি যে মানুষের মধ্যে এনআরসির একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছিল। কি বাতাবরণ? যেখানে বলা হয়েছিল যারা এই দেশের মুসলিম নাগরিক তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। আরে এটা কি তাদের বাপের বাংলাদেশ? কোন আরএসএস এর বাচ্চা বা বিজেপির কোন নেতাকে দেখেছেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে? যদি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে থাকে, তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। সেদিন কখনো হিন্দু মুসলিম ভাবা হয়নি। সেদিন যেমন একদিকে পণ্ডিত জওহরলাল নেহরু ছিল, সেমনি সেদিন ছিল একদিকে মাওলানা আব্দুল কালাম আজাদ। সেদিন যেমন একদিকে মহাত্মা গান্ধী ছিল, অপরদিকে ছিল খান আব্দুল গাফফার খান। একদিকে যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিল, সেদিন ছিল অন্যদিকে আশফাক উল্লাহ খান। সেদিন কোন জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে কেউ লড়াই করেনি। লড়াই করেছে একমাত্র দল, তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। আপনার একটা কথা মাথায় রাখবেন, দেশের বুকে, দশের বুকে, রাজ্যের বুকে, জেলার বুকে যখনই কোনো সমস্যা, যখনই কোনো অন্যায় নেমে আসে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কে? তার নাম ভারতের জাতীয় কংগ্রেস। আমরা গান্ধীজির আদর্শে আদর্শিত। আমরা এই বর্তমানে আমাদের নেতা রাহুল গান্ধী দেখছেন যে কিভাবে গোটা দেশ জুড়ে লড়াই করছে, দেখছেন তো। তেমনি আপনাদের এই ঘরের ছেলে অধীর রঞ্জন চৌধুরী মহাশয় কিভাবে গোটা রাজ্য জুড়ে লড়াই করছে, এটাও আপনারা দেখছেন। একদিকে যেমন দিদি বলছেন যে আমি মুসলিমদের মসিহা, তিনি যখন ক্ষমতায় এসেছিলেন
সেদিন বলেছিলেন আমি এই রাজ্যে 10,000 মাদ্রাসা করব, কিন্তু খোঁজ নিয়ে দেখুন ডোমকল ব্লকে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো আদৌ শিক্ষক আছে কিনা, সেই মাদ্রাসাগুলোর বিল্ডিং আছে কিনা, সেই মাদ্রাসাগুলোতে আর ছাত্র ভর্তি হয় কিনা। কারণ শিক্ষক এবং পরিকাঠামোর হয়ে মাদ্রাসাগুলো ছাপ বন্ধ হয়ে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি প্রতিদিন মন্দির নির্মাণ করে বেড়াচ্ছে। দীঘাতে দেখলেন জগন্নাথ মন্দির করলো, কয়েকদিন আগে আবার সেই নিউ টাউনে দুর্গা উৎসবের জন্য একটা মসজিদের সংস্কৃতি উদ্বোধন করলেন। আবার বলছেন তিনি শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করবেন। মমতা ব্যানার্জি একের পর এক মন্দির করে দিচ্ছেন, অথচ আমাদের দেশের ছেলেরা, আমাদের জেলার ছেলেরা, আমাদের রাজ্যের ছেলেরা, আমাদের এই দমকলের ছেলেরা রুটি রুজির তাগিদে আজকে ভিন দেশে পাড়ি দিচ্ছে, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। অবাক লাগে। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, একজন মধ্যবিত্ত বাবার স্বপ্ন থাকে আমার ছেলে শিক্ষিত হবে, আমার ছেলে শিক্ষিত হওয়ার পর আমার ছেলে চাকরি পাবে, চাকরি পাওয়ার পর আমাদের পরিবারটা খুব ভালোভাবে আমরা দুধে ভাতে থাকবে, আমার ছেলেটা আমাদের সংসারটা ভালোভাবে চালাবে। এটা একজন দরিদ্র মধ্যবিত্ত কৃষক বাবার স্বপ্ন। আর সেই স্বপ্নকে আজকে ভেঙে চুরমার করে দিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অবাক লাগে, অবাক লাগে। এ রাজ্যে চাকরি নাই, এ রাজ্যে চাকরির নামে লুট হয়। আপনারা দেখেছেন কিভাবে এই দমকলের বিভিন্ন নেতাদের তাদের পরিবর্তন। আমাদের নেতা একটা কথা বলে, যারা আগে বিড়ি খেত তারা সিগারেট খায়, যারা আগে চুল্লু খেত তারা হুইস্কি খায়, যারা আগে সাইকেল চড়তো তারা গাড়ি চড়ে। আমি বলছি না, আপনি এই দমকল এলাকার অনেক তৃণমূলের নেতাকে দেখলেই দেখতে পাবেন কিভাবে তারা তাদের নিজেদের উন্নতি করেছে এবং আমাদের এই রাজ্যটাকে, আমাদের এই দেশটাকে কিভাবে তিনি রসাতলে এই সরকারের আমলে পাঠিয়ে দিয়েছে। তারপরে আমাদের এই রাজ্যে যেহেতু চাকরি